প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই যার যার ঘরে অবস্থান করছো। আজকে তোমাদের করোনা ভাইরাসের কারণে তোমাদের যে নিয়মিত পাঠদান, তোমাদের রেগুলার ক্লাস বন্ধ থাকার কারণে আমাদের অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষময়ের নেতৃত্বে যে অনলাইন ক্লাসেস শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ অধ্যায়টি নিয়ে। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। শ্রেণীকরণ শব্দটি যখনই আমাদের মনের মধ্যে আসে বা আমরা যখন শুনতে পাই, তখন আমরা আমাদের যে কমন সেন্স আছে সেই কমন সেন্সের মাধ্যমে বুঝতে পারি যে কোনো একটা বিষয়ের কতগুলো দিকের, অর্থাৎ যে দিকগুলো সাদৃশ্য আছে সেই দিকগুলো একসাথে এবং যেগুলো বৈসাদৃশ্য সেগুলো আরেক দিকে রেখে ওই বিষয়টাকে সম্পর্কে সম্পূর্ণভাবে জানার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সাধারণত শ্রেণীকরণ বোঝায়। যুক্তিবিদ্যাও শ্রেণীকরণটা ঠিক একই অর্থেই ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই পৃথিবীটা হচ্ছে বৈচিত্র্যময়। তো এই বৈচিত্র্যময় পৃথিবী সকল বিষয় সম্পর্কে বা সকল বিষয়কে আলাদা আলাদাভাবে জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কারণ এই পৃথিবীতে প্রতিনিয়ত অসংখ্য ঘটনা ঘটে। সেই ঘটনার প্রত্যেকটি আলাদা আলাদা জানা আমাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তখন কি করি? যে আমরা তখন করি এই যে তোমার প্রত্যেকটা যে আলাদা আলাদা বিষয় রয়েছে, এই বিষয়গুলো জানার জন্য এসব ঘটনা বা বিষয়ের কতগুলো দিকের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে আমরা ওই বিষয় সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই যে জানার প্রক্রিয়াটা বা বিভাজন করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে তোমার শ্রেণীকরণ। এখন যদি আমরা যুক্তিবিদ্যায় শ্রেণীকরণের সংজ্ঞাটি সুন্দরভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি শ্রেণীকরণ হচ্ছে তোমার কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে কোনো বস্তু বা ঘটনাসমূহকে জানার যে মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে তোমার শ্রেণীকরণ। আর তোমাদের এই শ্রেণীকরণের এই সুন্দর সংজ্ঞাটি দিয়েছেন যুক্তিবিদ কার্ভেট রিড। আমি আবারও বলছি, যুক্তিবিদ কার্ভেট রিড। তোমাদের পরীক্ষার জন্য শ্রেণীকরণের এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সংজ্ঞাটা আরেকবার বলছি যে কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে কোনো বস্তু বা ঘটনাসমূহকে জানার যে মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে শ্রেণীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম কি শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, অর্থাৎ এটি মনের একটি ব্যাপার। এখন আমরা জানবো যে তোমার শ্রেণীকরণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কোনো একটা বিষয়ের বৈশিষ্ট্য উক্ত বিষয়ের সংজ্ঞার উপরই নির্ভর করে। তাহলে আমরা যদি শ্রেণীকরণের বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে প্রথম বৈশিষ্ট্য শ্রেণীকরণের যে প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শ্রেণীকরণ হচ্ছে একটি বিন্যস্তকরণ প্রক্রিয়া। আমি আবার বলছি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণ হচ্ছে একটি বিন্যস্তকরণের প্রক্রিয়া। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি বলো এই বিন্যস্তকরণটা কী, তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতিতে যে বিভিন্ন বস্তু ও ঘটনা এলোমেলো বা বিচ্ছিন্নভাবে যে বিদ্যমান থাকে, এইসব বস্তু বা ঘটনাকে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একত্রিত করা হয় এই শ্রেণীকরণের মাধ্যমে। এভাবে এই যে শ্রেণীকরণের মাধ্যমে সকল বস্তু ও ঘটনাকে আমরা যে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করি বা ভাগ করি, সেটাই হচ্ছে বিন্যাসকরণ বা বিন্যস্তকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রেণীকরণের প্রথম বৈশিষ্ট্যটি জানতে পারলাম। এখন শ্রেণীকরণের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা যদি যাই, তাহলে আমরা কার্ভেট রিডের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি যে কোনো একটি বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ শ্রেণীকরণের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণের একটি বিশেষ উদ্দেশ্য থাকবে।
হ্যাঁ, এখন এখন তোমরা যদি বলো যে শ্রেণীকরণের এই বিশেষ উদ্দেশ্যটা কী, কারণ আমরা যখন কোনো একটা বিষয়ে শ্রেণীকরণ করব তখন আমাদের কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্যই আমরা শ্রেণীকরণটা করব। এখন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো পানিতে বসবাসকারী প্রাণীদের শ্রেণীকরণের উদ্দেশ্য নিয়ে আমরা এদের একত্রে নাম করি জলচর। অর্থাৎ আবার যদি আমরা দেখি যে যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে আমরা একটা নাম দেই, আবার যেসব উদ্ভিদের ফুল হয় তাকে আমরা আরেকটি নাম দিই। যেসব উদ্ভিদের ফুল হয় না সেটি হচ্ছে আমাদের অপুষ্পক উদ্ভিদ, আর যেসব উদ্ভিদের ফুল হয় সেটা হচ্ছে পুষ্পক উদ্ভিদ। এই যে তোমার শ্রেণীকরণ, এই যে আমরা শ্রেণীকরণ করছি, এটা একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই আমরা এই বিষয়গুলোকে আলাদাভাবে করছি। তাহলে শ্রেণীকরণের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রেণীকরণ বিশেষ উদ্দেশ্য দ্বারা পরিচালিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন শ্রেণীকরণের তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রেণীকরণের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভাগ করা হয়। আমরা কার্ভের ট্রিটের যে সংজ্ঞা, তখন আমরা দেখেছি যে কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাসমূহকে বিভাজন করা বা ভাগ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে শ্রেণীকরণ। তো শ্রেণীকরণের তৃতীয় বৈশিষ্ট্য কী হবে? শ্রেণীকরণের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তোমার শ্রেণীকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভাগ করা যায় বা ভাগ করা হয়। এটা আমরা কার্ভের ট্রিটের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি। এখন আমরা যেটা উদাহরণ দিই, যদি আমরা যেসব প্রাণী ঘাস খায় তাদেরকে যেমন আমরা তৃণভোজী প্রাণীতে তাদেরকে আমরা শ্রেণীকরণ করি, আবার যেসব পশু গৃহে থাকে তাদেরকে তো আমরা গৃহপালিত পশু হিসেবে শ্রেণীকরণ করি। তাহলে শ্রেণীকরণের তৃতীয় বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে শ্রেণীকরণ হচ্ছে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভাগ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীকরণের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীকরণ হলো মানসিকভাবে একত্রীকরণ। আমরা আগেই বলেছি যে শ্রেণীকরণ ব্যাপারটি হচ্ছে মানসিক প্রক্রিয়া। কেন শ্রেণীকরণ ব্যাপারটি মানসিক প্রক্রিয়া? আর আমরা যেটা উদাহরণ দেই, যখন আমরা কোনো একটা বস্তু বা ঘটনার বা কোনো একটা বিষয়ের শ্রেণীকরণ করি, তখন ওই বস্তু বা বিষয়গুলোকে আমরা দৈহিকভাবে একত্রিত করে শ্রেণীকরণ করি না, আর ওটা আমরা মানসিক প্রক্রিয়ার মাধ্যমেই করে থাকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেসব প্রাণীর দুটি পা আছে তাদেরকে আমরা দ্বিপদ জাতীয় প্রাণী বলি। আমরা যখন এই দ্বিপদ জাতীয় যে প্রাণীগুলো আছে, এই দ্বিপদ জাতীয় প্রাণীগুলো যখন আমরা শ্রেণীকরণ করি, তখন আমরা এই দ্বিপদ জাতীয় যত প্রাণী আছে তো সেগুলো সবগুলো আমাদের সামনে দৈহিকভাবে আমরা একত্রিতকরণ করি না, সেই প্রক্রিয়াটি আমরা মানসিক প্রক্রিয়ায় করে থাকি। তাহলে আমরা বলতে পারি কি শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। তাহলে শ্রেণীকরণের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে শ্রেণীকরণ এক প্রকার ব্যাখ্যাকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ব্যাখ্যার সংজ্ঞাতে আমরা দেখেছিলাম। ব্যাখ্যা হচ্ছে কি? ব্যাখ্যা হচ্ছে একটি ঘটনা বা নিয়মকে, যখন আমরা একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ওই বিষয়টি ব্যাখ্যা করি, সেটি আমরা বলতেছি ব্যাখ্যা। অর্থাৎ ব্যাখ্যাতে আমরা পড়েছি, ব্যাখ্যাতে সংযুক্তি ও অন্তর্ভুক্তি দুটি যুক্ত হয়েছে। ঠিক শ্রেণীকরণও আমরা এই সংযুক্তি ও অন্তর্ভুক্তি বিষয়টি আমরা দেখতে পাই। সেজন্য আমরা বলছি যে শ্রেণীকরণ হচ্ছে এক প্রকার ব্যাখ্যাকরণ। আমি যদি এখন শ্রেণীকরণের বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার যদি তোমাদের সুবিধার্থে বলি, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি? শ্রেণীকরণ হচ্ছে এক প্রকার বিন্যস্তকরণ। 2 নম্বর কি? শ্রেণীকরণ হচ্ছে উদ্দেশ্য দ্বারা পরিচালিত। 3 নম্বরটা কি? শ্রেণীকরণ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভাগ করা হয়। 4 নম্বর, শ্রেণীকরণ হলো একটি মানসিক প্রক্রিয়া। 5 নম্বর, শ্রেণীকরণ হচ্ছে একটি ব্যাখ্যাকরণ। এখন যদি তোমাদের পরীক্ষা আসতে পারে শ্রেণীকরণ কি একটি মানসিক প্রক্রিয়া, সেটি ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দাও। এই প্রশ্ন তোমার জন্য ইম্পর্ট্যান্ট। অথবা শ্রেণীকরণ সম্পর্কে কার্ভের ট্রিট কী বলেছে, এটা ইম্পর্ট্যান্ট, এবং শ্রেণীকরণের বৈশিষ্ট্যগুলো ইম্পর্ট্যান্ট। এখন আমরা পড়ব তোমার শ্রেণীকরণের প্রকারভেদ। আমরা জানি শ্রেণীকরণ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর একটি হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। আমি আবার বলছি,
শ্রেণীকরণ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ বা ন্যাচারাল ক্লাসিফিকেশন, আর একটি হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ বা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। এখন পরীক্ষায় আলাদা আলাদা আসবে, যেমন প্রাকৃতিক শ্রেণীকরণ কী বলতে কী বুঝো, অথবা কৃত্রিম শ্রেণীকরণ কী বলতে কী বুঝো, এগুলো বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো পরীক্ষাতে আলাদা আলাদাভাবে আসতে পারে, আবার একভাবেও আসতে পারে। এখন আমরা এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক শ্রেণীকরণ বা ন্যাচারাল ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে শ্রেণীকরণের মাধ্যমে বস্তু বা ঘটনাসমূহের মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে একত্রিত করা হয়। আমি আবারও বলছি, এই প্রাকৃতিক শ্রেণীকরণের কি পয়েন্ট অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যে বস্তু বা ঘটনাসমূহের মৌলিক বা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে তোমার যে শ্রেণীকরণ বা একত্রিতকরণ করা হয় তাকে বলতেছি আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ। আর এই প্রাকৃতিক শ্রেণীকরণটাকেই বলা হয় বৈজ্ঞানিক শ্রেণীকরণ। তাহলে আমার এখানে মূল বিষয় হলো যে গুরুত্বপূর্ণ ও মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সেটি একত্রিতকরণ করা হয়। এখন যদি আমরা একটা উদাহরণ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ধরো যেসব প্রাণী মায়ের দুধ পান করে তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণীতে শ্রেণীকরণ করি। এই শ্রেণীটা প্রাকৃতিকরণ। আসলে এটা কৃত্রিম শ্রেণীকরণের কোনো ব্যাপারই না, কারণ এটি ন্যাচারাল বা প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। অথবা যেসব প্রাণী ঘাস বা তৃণ খায় তাদেরকে আমরা তৃণভোজী প্রাণীতে শ্রেণীকরণ করি। ইত্যাদি বিষয়গুলো সবগুলো হচ্ছে প্রাকৃতিক বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ। অর্থাৎ যেসব শ্রেণীকরণগুলো গুরুত্বপূর্ণ বা সাদৃশ্যের ভিত্তিতে আমরা একত্রিত করি সেটা হচ্ছে প্রাকৃতিক বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রাকৃতিক বা তোমার যে বৈজ্ঞানিক শ্রেণীকরণ সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বা মূল বিষয়টাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ ও মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে একত্রিতকরণ করে এই শ্রেণীকরণটা করা হয়। এটা হচ্ছে এই প্রাকৃতিক শ্রেণীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাহলে কৃত্রিম শ্রেণীকরণটা কী হবে, যে অবশ্যই তাহলে সেখানে মৌলিক বা যে গুরুত্বপূর্ণ সেটি থাকবে না। সেটি কী থাকবে তাহলে, যে কোনো ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় আমাদের নির্বাচিত বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে বলা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। অর্থাৎ যেটা আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমাদের সুবিধার্থে যে শ্রেণীকরণটা করে থাকি সেটি হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীকরণ। এই কৃত্রিম শ্রেণীকরণের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে আমি যদি বলি এখন যে একটি নির্মাতা বা ভবন নির্মাতা যখন রঙের ভিত্তিতে কোনো ভবনের শ্রেণীকরণ করেন তা হয় কৃত্রিম শ্রেণীকরণ। ধরো যে কয়েকটা বিল্ডিং পাশাপাশি তৈরি হচ্ছে, তাহলে এই বিল্ডিংয়ের কোনটি কত নম্বর বিল্ডিং বা কোন বিল্ডিং সেটি আমরা জানার জন্য যে বিভিন্ন ধরো একটা বিল্ডিংয়ে আমরা কালো, একটা বিল্ডিংয়ে আমরা সবুজ বা একটা বিল্ডিংয়ে আমরা লাল রং করতে পারি। তাহলে এই রঙগুলো আমরা কেন করলাম, আমাদের নিজস্ব প্রয়োজনে বা আমাদের ব্যবহারিক প্রয়োজনে বা আমাদের যেন বুঝতে সুবিধা হয় যে কোন বিল্ডিংটি কোনটা, সেই সুবিধার্থে আমাদের এই শ্রেণীকরণ করা হয়। একইভাবে যে আমরা একটা উদাহরণ দিই যে কোনো গ্রন্থাগার অর্থাৎ কোনো লাইব্রেরির গ্রন্থগুলো যদি মূল্যের ভিত্তিতে তোমার শ্রেণীকরণ করা হয় তাহলে ধরো যে একটার মূল্য 100 টাকা, তারপর মূল্য 50 টাকা, তারপর একটার মূল্য 60 টাকা, এভাবে যে শ্রেণীকরণ করা হয় সেটি হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। অথবা আমরা যদি ধরো গল্পের বই এক জায়গায় রাখলাম, অথবা উপন্যাসের বই এক জায়গায় রাখলাম, বা সাহিত্য আরেক জায়গায় রাখলাম, এই যে গ্রন্থাগার তার নিজস্ব সুবিধার্থে বা পাঠকদের সুবিধার জন্য এই যে বইগুলোর যে শ্রেণীকরণ করে সেটি হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাকৃতিক শ্রেণীকরণ সম্পর্কে জানতে পারলাম, আমরা কৃত্রিম শ্রেণীকরণ সম্পর্কে জানতে পারলাম। এই দুটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তো এই পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা এখন বলতে পারি যে এখন যদি এই কৃত্রিম শ্রেণীকরণটা যদি প্রশ্ন আসে যে বা একটু ঘুরিয়ে যদি বলে যে লৌকিক শ্রেণীকরণ বলতে কী বুঝো, আসলে লৌকিক শ্রেণীকরণ হচ্ছে
এই কৃত্রিম শ্রেণীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন আলোচনা করব যে এই প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের মধ্যে পার্থক্যগুলো কী কী। তাহলে আমরা এতক্ষণ সংজ্ঞাগুলো দেখলাম, প্রাকৃতিক শ্রেণীকরণ কী বা কৃত্রিম শ্রেণীকরণ কী। তাহলে মৌলিক পার্থক্যগুলো আমরা ইতিমধ্যে আলাদা করতে পেরেছি বা আলাদা করতে পারবো। তারপরও তোমাদের সুবিধার্থে আমি এই যে প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের যে পার্থক্যগুলো সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে আমরা দেখলাম প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় ওই মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে। তাহলে প্রথম জিনিসটা কি, প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে। আর অর্থাৎ এই জাতীয় শ্রেণীকরণে মন গড়া কোনো সাদৃশ্যের স্থান নেই। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ করা হয় বস্তু বা ঘটনার বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে। বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে কৃত্রিম শ্রেণীকরণ করা হয়। তাহলে আমরা প্রথম পার্থক্যটা বুঝতে পারলাম। তাহলে দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে প্রাকৃতিক যে শ্রেণীকরণটা করা হয় সেই শ্রেণীকরণের উদ্দেশ্য হলো সাধারণ সবার জ্ঞান অর্জন করা। অর্থাৎ সাধারণের জ্ঞান অর্জনের জন্য বা সাধারণের জ্ঞানের জন্য এই প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ করা হয় আমাদের নিজস্ব যে ব্যবহারিক প্রয়োজন সেটাকে সেটাকে মেটাবার জন্য। তাহলে তোমার কৃত্রিম শ্রেণীকরণ ও প্রাকৃতিক শ্রেণীকরণের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে একটি হচ্ছে সাধারণ জ্ঞান দেয়, যে জ্ঞানটা সার্বজনীন। আর একটা হচ্ছে আমাদের ব্যবহারিক প্রয়োজনে আমরা যে জ্ঞানটা অর্জন করি সেটা হচ্ছে তোমার কৃত্রিম শ্রেণীকরণ অথবা লৌকিক শ্রেণীকরণ। অবশ্যই 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি। আমি আবার বলছি যে প্রাকৃতিক শ্রেণীকরণ বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ হচ্ছে একই জিনিস। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি, অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে একটি লৌকিক পদ্ধতি, এটা বৈজ্ঞানিক পদ্ধতি নয়। এখন আমরা যে আরেকটা বলি যে তোমার বৈজ্ঞানিক শ্রেণীকরণের মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় যা সকলের জন্য সমানভাবে গ্রহণযোগ্য। যে বিষয়টা মৌলিক সেটা সকলের জন্যই সমান থাকবে। অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণ করা হয় অমৌলিক বা বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। তাহলে আমরা এই প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের যে মৌলিক যে পার্থক্যগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। আরও যেসব পার্থক্য আছে বইয়ের মধ্যে তোমরা চাইলে সেগুলো পড়ে নিতে পারো, অথবা এই মৌলিক পার্থক্যগুলো তোমরা যদি ভালো করে পড়ো এবং পরীক্ষার খাতে লেখো, আশা করি তোমরা ফুল মার্কসই পাবে। এখন যদি তোমার জন্য একটা প্রশ্ন আমি দিয়ে দিই বা তোমাদের জন্য একটা প্রশ্ন করি যে প্রাকৃতিক শ্রেণীকরণকে কি বিজ্ঞান ভিত্তিক বলা যায় বা প্রাকৃতিক শ্রেণীকরণ কি আসলে বিজ্ঞান ভিত্তিক, তাহলে সেটা উত্তরটা কী হবে? তাহলে অবশ্যই তোমরা আমাদের এই এতক্ষণ আলোচনায় তোমরা জানতে পেরেছো অবশ্যই প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে একটি তোমার কি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কেন বিজ্ঞানসম্মত পদ্ধতি? কারণ এই শ্রেণীকরণের মাধ্যমে প্রাকৃতিক বস্তু বা ঘটনাসমূহের মৌলিক ও অপরিহার্য যে বিষয়গুলো সেগুলো আমরা জানতে পারি। সেজন্য প্রাকৃতিক শ্রেণীকরণটি হচ্ছে একটি মৌলিক পদ্ধতি, আর যেটি মৌলিক সেটি হচ্ছে তোমার বিজ্ঞান ভিত্তিক। তাহলে অবশ্যই প্রাকৃতিক শ্রেণীকরণকে বিজ্ঞান ভিত্তিক শ্রেণীকরণ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জানতে পারলাম যে শ্রেণীকরণ কী, শ্রেণীকরণের সংজ্ঞাগুলো কী, শ্রেণীকরণের বৈশিষ্ট্য, শ্রেণীকরণের প্রকারভেদ, প্রাকৃতিক শ্রেণীকরণ কী, কৃত্রিম শ্রেণীকরণ কী, এগুলোর মধ্যে পার্থক্য কী। আগামী ক্লাসে আমরা শ্রেণীকরণের বাকি যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশায় বা সেই আশায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই যার যার করে অবস্থান করবে এবং সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবে। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।